আমি রেক্টেঙ্গুলার টাইপের কোর নিয়েছি এবং সিঙ্গেল ফেজ সো একটা ট্রান্সফর্মার বেসিক যে কম্পোনেন্ট ছিল তার ভিতরে একটা কোর থাকে, আর প্রাইমারি এবং সেকেন্ডারিতে একটা একটা করে উইন্ডিং থাকে, দুটো উইন্ডিং, তাই তো? সো এখানে যখনই আমি অল্টারনেটিং ফিল্ড বা অল্টারনেটিং সাপ্লাই দিই, অল্টারনেটিং মানে সোর্স অ্যাপ্লাই করি, ওকে? সো এখানে যখন অল্টারনেটিং একটা এসি সোর্স অ্যাপ্লাই করি, সো তার জন্য এই কোরের ভিতরে একটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হয়, তাই তো? অল্টারনেটিং ফ্লাক্স যখন তৈরি হয় তখন ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী কি, যে কন্ডাক্টর ইনসাইডে ম্যাগনেটিক ফিল্ড, কন্ডাক্টর ইনসাইডে অল্টারনেটিং, শুধু ম্যাগনেটিক ফিল্ড না, কন্ডাক্টর ইনসাইডে অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড ভোল্টেজ, সোজা কথা। সো সেকেন্ডারিতে আমার একটা ভোল্টেজ তৈরি হবে, সেকেন্ডারিতে আমি একটা ভোল্টেজ পাবো E2, এটাকে বলবো V1 প্রাইমারি ভোল্টেজ, প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ। এখানে একটা ভোল্টেজ পাবো E1, ওকে? সো প্রাইমারিতে একটা সাপ্লাই ভোল্টেজ দিলে প্রাইমারি কয়েলে একটা ভোল্টেজ তৈরি হয়, সেই ভোল্টেজটার নাম হচ্ছে সেলফ ইনডিউসড ভোল্টেজ। সো E1কে বলা হয়, E1কে বলা হয় আর E2কে বলা হয় মিউচুয়াল ইনডিউসড ভোল্টেজ। মিউচুয়াল ইনডিউসড ভোল্টেজ, ওকে? এখন এই E1 এবং E2 কি পরিমাণে তৈরি হবে তার কিছু হিসাব নিকাশ আছে, ওকে? আমি হিসাব নিকাশের ডিটেইল বলবো না, জাস্ট কীভাবে করে সেই জিনিসটা একটু দেখাবো, ওকে? সো প্রাইমারিতে যখন আমি একটা এসি সাপ্লাই দিই, ধরো এসি সাপ্লাইটা কেমন হতে পারে, সো এদিকে থাকবে হচ্ছে এসি সাপ্লাইয়ের জন্য এসি ফ্লাক্স তৈরি হচ্ছে, আমি ফ্লাক্সের কথা বলবো, আমি ভোল্টেজের কথা বলবো না এখানে, ওকে? একটু বেশি বড় হয়ে গেল, ওকে? সো এদিকে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স, এটা হচ্ছে T/4, এটা হচ্ছে T2, বোঝো তো জিনিসটা কি, এটা হচ্ছে T। একটা পিরিয়ড নিয়েছি, আমি এখন দেখার চেষ্টা করছি প্রাইমারিতে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই E1 ভোল্টেজটা কত বড় হয় বা কতটুকু হয়, তার একটা হিসাব নিকাশ আছে না, যে এতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করলে এতটুকু ভোল্টেজ পাবো, এতটুকু ভোল্টেজ সেকেন্ডারিতে এতটুকু যাবে, তাই না? তার একটা হিসাব নিকাশ আছে না, সেই হিসাবটা আমরা একটু করার চেষ্টা করছি, ওকে? সো প্রাইমারিতে যে ভোল্টেজটা তৈরি হবে সেটা সবসময় ফ্লাক্সের চেঞ্জ অফ ফ্লাক্সের প্রপোর্শনাল, ওকে? সো E প্রপোর্শনাল টু d∅/dt, অর্থাৎ ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে যে কীরকম তার উপর বেস করেই এই ভোল্টেজটা তৈরি হয়। সো এইটার ইকুয়েশনের শুরুতেই E সে প্রাইমারিতে হতে পারে, সে সেকেন্ডারিতে হতে পারে, আমি প্রাইমারির জন্য করছি, ওকে? E1 প্রপোর্শনাল টু d∅/dt, এর আগে নর্মালি সবসময় একটা মাইনাস দেওয়া হয়, এর আগে সবসময় নর্মালি একটা মাইনাস দেওয়া হয়, কারণ প্রাইমারি ভোল্টেজকে সে বাধা দেয়। লেঞ্জের ল অনুযায়ী পড়ছি যে V1 যেটা হবে E1টা অবশ্যই তার উল্টা দিকে হবে, এই জন্য আমি মাইনাস চিহ্নটা দিই, না দিলে কোনো সমস্যা নেই, অ্যাম্পলিটিউড সেম। এটা হচ্ছে একটা কয়েলের জন্য, একটা কয়েলে d∅/dt তৈরি করবে। যদি n নাম্বার অফ কয়েল হয় তাহলে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তুলে দিয়ে আমরা লিখতে পারি E1 = N1 d∅/dt। এইটা হচ্ছে আমার ভোল্টেজ, যা পাবো এইটার ভিতরেই থাকবে, ওকে? যা পাবো এটার ভিতরেই থাকবে, ওকে? আচ্ছা, এখন এই d∅/dt কত হবে, চেঞ্জ অফ ফ্লাক্স আসলে কত হবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের একটু দেখতে হবে। চেঞ্জ অফ ফ্লাক্স, ফ্লাক্সের কী পরিমাণ চেঞ্জ হচ্ছে, কোথা থেকে পাওয়া যাবে? এই গ্রাফ থেকে। দেখো এই জায়গায় তো চেঞ্জ হচ্ছে, কী রেটে চেঞ্জ হচ্ছে সেইটা আমাকে বের করতে হবে। অ্যাভারেজ চেঞ্জ অফ ফ্লাক্স। সো অ্যাভারেজ চেঞ্জ অফ ফ্লাক্স করলে ফ্লাক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত? এটা হচ্ছে φm, মিউচুয়াল ফ্লাক্স যেটা ছিল φm এর সময় টাইম কত ছিল? T/4,
তাহলে সময়কে যদি মূল ফ্লাক্সকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে প্রতি সেকেন্ডে কী পরিমাণ চেঞ্জ হয়েছে পাই। তাহলে প্রতি সেকেন্ডেরই তো হিসাব দরকার আমার, প্রতি সেকেন্ডে কী পরিমাণ চেঞ্জ হচ্ছে। সো অ্যাভারেজ চেঞ্জ অফ ফ্লাক্স ডি ফাই বাই ডিটি এটা হবে ফাই এম ডিভাইডেড বাই টি বাই 4, ফাই এম ডিভাইডেড বাই টি বাই 4। এতে কোনো সন্দেহ আছে? অ্যাভারেজ চেঞ্জ অফ ফ্লাক্স, ফ্লাক্সের চেঞ্জ অ্যাভারেজ কতটুকু হচ্ছে, এইখান থেকে এই পর্যন্ত চেঞ্জ হয়েছে। আমি মনে করো যে এখান থেকে গাবতলী পর্যন্ত দৌড়াইছি, তাহলে আমি এভারেজ কত স্পিডে দৌড়াচ্ছি, তাহলে গাবতলির দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে গাবতলি যেতে কতটুকু সময় লেগেছে। সো এই যে গাবতলির দূরত্ব ফাই এম, এতটুকু হচ্ছে দূরত্ব, আর কতটুকু সময় টি বাই 4, ঠিক আছে তো। সো অ্যাভারেজ চেঞ্জ ইন ফ্লাক্স, এটাকে যদি করি তাহলে 4 ফাই এম ডিভাইডেড বাই টি। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই তো। এখন টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সির ভিতরে একটা সম্পর্ক আছে, সেটা কি? টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সির ভিতরে একটা সম্পর্ক আছে, সেটা কি? প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করে, প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। সো এফ ইকুয়াল টু 1/t অথবা টি ইকুয়াল টু 1/f লেখা যায়। এটা তোমরা আগে পড়ছো, হয়তো ভুলে গেছো। সো তোমরা জানো যে টি ইকুয়াল টু 1/f, তাহলে এখানে যদি মানটা বসিয়ে দেই 4 ফাই এম 1/f, এটা এফটা ধরে উপরে চলে যাবে 4 ফাই এম এফ। সো অ্যাভারেজ চেঞ্জ ইন ফ্লাক্স হচ্ছে ওইটা। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে যে ওইটা হয় না? হিসাব নিকাশে তো সেভাবেই আসে। সো আমি দেখলাম ডি ফাই এম হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তাকে টাইম দিয়ে ভাগ করেছি, তারপরে 4 ফাই এম টি পেলাম। সো টি ইকুয়াল টু 1/f, এটা নর্মালি জানা কথা। সো আমি খালি ফ্রিকোয়েন্সির সাথে রিলেশন আনার চেষ্টা করতেছি যে ফ্রিকোয়েন্সির সাথে কী রিলেশন আছে। সো অ্যাভারেজ চেঞ্জ ইন ফ্লাক্স হচ্ছে এইটা। তাহলে অ্যাভারেজ ইনডিউসড ভোল্টেজ ই অন, আমি যদি লিখি অ্যাভারেজ ইনডিউসড ভোল্টেজ অ্যাভারেজ ইনডিউসড ভোল্টেজ ই অন ইকুয়াল টু কত? এন অন ছিল, দেন এন অনটা পরে লিখি 4 ফাই এম এফ এন অন, অ্যাভারেজ ইনডিউসড ভোল্টেজ হয়ে গেল। এটা হচ্ছে আমার এতটুকু ভোল্টেজ অ্যাভারেজ তৈরি করে, এতটুকু ভোল্টেজ অ্যাভারেজ তৈরি করে। কিন্তু এসিতে কি আমরা অ্যাভারেজ নিয়ে কথা বলি? এসিতে কি আমরা অ্যাভারেজ নিয়ে কথা বলি? অ্যাভারেজ ভ্যালু নিয়ে কথা বলি? একটা মাল্টিমিটার কী ধরনের ভ্যালু মাপে? অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু, রুট মিন স্কোয়ার। আমরা সবসময় এসিতে রুট মিন স্কোয়ার আরএমএস ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করি, এভারেজ ভ্যালুর হিসাব করি না। তার মানে এভারেজ ভ্যালু না রেখে এটাকে আরএমএস আমি কনভার্ট করব। ওকে, আরএমএস যদি কনভার্ট করি তার একটা রুলস আছে, ফর্ম ফ্যাক্টর বলে। একটা সাইন ওয়েভ কতটা সুন্দর সাইন ওয়েভ, এটা কি পিওর সাইন ওয়েভ নাকি এর সঙ্গে অন্য কোনো কম্পোনেন্ট মিক্স আছে, তার একটা রেশিও আছে। সো যদি এটা এমন হয়, আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালুর ভিতরে একটা সম্পর্ক আছে। ওকে, সো আরএমএস ডিভাইডেড বাই এভারেজ এটা হচ্ছে সবসময় 1.1 হিসেবে আসে। যদি এটা পিওর সাইন ওয়েভ হয় 1.1 হিসেবে আসে, এবার এই দুটোর এভারেজ সবসময় 1.1 আসবে। ওকে, এটাকে ফর্ম ফ্যাক্টর বলা হয়। তাহলে যদি আমি আরএমএস ভ্যালুতে ওই ভ্যালুটাকে কনভার্ট করতে চাই, তাহলে এভারেজ ভ্যালুকে দিয়ে 1.11 দিয়ে গুণ করলে আরএমএস ভ্যালু হয়ে যাবে। সো এভারেজ ভ্যালু যেটা পেয়েছি সেটাকে 1.11 দিয়ে যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে অবশ্যই সেটা আরএমএস ভ্যালু চলে আসবে। সো আরএমএস আরএমএস ভ্যালু হচ্ছে রুট মিন স্কোয়ার। আচ্ছা, আরএমএস সম্পর্কে ধারণা পেতে গেলে সার্কিট 2তে আসবে। ওকে, আমরা নর্মালি ডিসিতে কি যে পরিমাণ কারেন্ট বা যে পরিমাণ ভোল্টেজ পাই তার জন্য একটা আউটপুট পাই। এসিতে কিন্তু এটা সবসময় চেঞ্জ হয়। তা আমি কোনটা নিব? আমি কি সম্পূর্ণ চেঞ্জটা নিব নাকি অন্য কোনো ভ্যালু নিব? আসলে ডিসির ইকুইভ্যালেন্ট, ডিসিতে 1 অ্যাম্পিয়ার যে পরিমাণ কাজ করে এসির 1 অ্যাম্পিয়ার সে পরিমাণ কাজ করে কিনা, ওর ইকুইভ্যালেন্ট চিন্তা করি। √2 দিয়ে ভাগ করি সবসময়, সবসময় √2 টাইমস
এটা ইস্যু আছে একটা। সো ডিসির ইকুইভ্যালেন্ট হচ্ছে আরএমএস ভ্যালু, এটা তো এটুকু জেনে রাখো। ডিসির ইকুইভ্যালেন্ট হচ্ছে আরএমএস। আরএমএসটা কীভাবে ক্যালকুলেট করে সেটা সার্কিট 2তে তোমাকে দেখাবে কীভাবে আরএমএস ক্যালকুলেট করতে হয়। ওকে, শুধু এতটুকু জেনে রাখো, আরএমএস ভ্যালু এসিতে যেরকম কাজ করে ডিসিতে এই সেম কাজই করবে আরএমএস ভ্যালু হিসেবে। ডিসিতে কখনো আরএমএস দেখানো হয় না, কারণ ডিসি যা যায় ওটা দিয়ে ডিরেক্ট কাজ করে, কিন্তু এসি তো চেঞ্জ হচ্ছে, ওর একটা আলাদা করে ভ্যালু ক্যালকুলেট করি যেটা ডিসির ইকুইভ্যালেন্ট। ডিসির ইকুইভ্যালেন্ট সবসময় আরএমএস। ওকে, সে আরএমএসের ক্যালকুলেশন √2 টাইমস আসে বা √2 টাইমস বা ডিভিশন আছে, সেটা তোমরা গেলেই দেখতে পারো কীভাবে বের করে এটা। ওকে, সো আরএমএস ভ্যালু অফ ইনডিউসড ভোল্টেজ E on equal to 1.1 দিয়ে গুণ করলে 4.44 F phi m N on। এই ইকুয়েশনটা বইয়ের সব জায়গাতে লেখা আছে, বইয়ের সব জায়গাতে ইকুয়েশনটা লেখা আছে, তাই না? কখনো ট্রান্সফর্মার ইনডিউসড ভোল্টেজের ইকুয়েশন দেখেছো? একদম হুবহু এই জিনিসটাই আছে। সো ইনডিউসড ভোল্টেজ নির্ভর করবে কিসের উপরে? দেখো, এটা তো কনস্ট্যান্ট, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। আমার ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করবে, আমার ফ্লাক্স কীরকম আছে তার উপর নির্ভর করবে, ট্রান্স নাম্বার উপর নির্ভর করবে। নর্মালি আমার ফ্রিকোয়েন্সি এবং ফ্লাক্স এই দুইটা জিনিস কাছাকাছি, ট্রান্স নাম্বার চেঞ্জ করে হচ্ছে আমি অ্যাকচুয়ালি চেঞ্জটা করি। ওকে, ফ্লাক্স আসবে হচ্ছে কারেন্টের রেটিংয়ের উপরে, আমি কি পরিমাণ কারেন্ট নিচ্ছি তার উপরে, সেটাও ধরে নেই ফিক্সড, শুধু চেঞ্জ করি হচ্ছে প্যাচ। সো নাম্বার অফ প্যাচ দিয়ে হচ্ছে আমি ভোল্টেজটা কম বেশি করতে পারি। একইভাবে এটা প্রাইমারিতে ভোল্টেজ, তাহলে প্রাইমারি ভোল্টেজ হচ্ছে এখানে 4.44 F phi m N on, এটা প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ। সেকেন্ডারিতেও ঠিক একইভাবে এটা পাওয়া যায়, সেকেন্ডারিতে একইভাবে পাওয়া যায় 4.44 F phi m N2, এখানে ট্রান্স নাম্বার হচ্ছে N2। ওকে, এখানে ট্রান্স নাম্বারটা শুধু একটু আলাদা, তাছাড়া অন্য কোনো কিছু নেই, কিন্তু ইনডিউসড ভোল্টেজ কিন্তু সেমই হবে, মানে মানটা আলাদা, কিন্তু এই ইকুয়েশন একটা সেম ইকুয়েশন ফলো করবে এরা। ওকে, আচ্ছা, এখন এই দুইটা ইকুয়েশন থেকে আমি রেশিও বের করতে পারি যে ভোল্টেজ কত বেশি কমবে বা কত বাড়বে। ওকে, ট্রান্স রেশিও নাম যেটা দিয়েছি, অনেকে কে নামে ডাকি, অনেকে এ নামে ডাকি। সো ট্রান্স রেশিও, ট্রান্স রেশিও এ ইকুয়াল টু, আমি যদি E2/E on করি তাহলে ইকুয়েশনটা কেমন আসে দেখি। E2 হচ্ছে 4.44 F phi m N2, 4.44 F phi m N on। এখানে এই পার্টটা হচ্ছে ফিক্সড, এটা কাটাকাটি হয়ে যাবে। সো N2 ডিভাইডেড বাই N on, N2 ডিভাইডেড বাই N on, এটা একদম কমন একটা জিনিস ট্রান্সফর্মারে থাকেই। সো ট্রান্সফর্মারের ট্রান্স নাম্বারের যে ইকুয়েশন আসলো A ইকুয়াল টু N2/N on, এটা কী মিন করে? এটা অ্যাকচুয়ালি এটা দিয়ে আমি কী বুঝতে পারি? এটা দিয়ে একটা জিনিস বোঝা যায়, যদি N on গ্রেটার দেন N2 হয় তাহলে সেটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার হবে। N on গ্রেটার দেন N2 হয়, N on গ্রেটার দেন N2 হলে এটা 1-এর থেকে কম হবে, নর্মালি ভ্যালুটা তখন 1-এর থেকে কম হবে। সো এই ট্রান্স রেশিওটা তখন লেস দেন 1, ট্রান্স রেশিওটা তখন লেস দেন 1 হবে। সো N on গ্রেটার দেন যদি N2 হয় লেস দেন 1 হবে, সেক্ষেত্রে সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। স্টেপ ডাউন ট্রান্সফর্মার। ওকে, একইভাবে যদি N2 গ্রেটার দেন N on হয় তাহলে এটা গ্রেটার দেন 1 হবে, 1-এর থেকে অবশ্যই ভ্যালুটা বড় হবে, 1-এর থেকে ভ্যালুটা অবশ্যই বড় হবে, সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার। ওকে, আর যদি দুটোই সমান হয় N1 ইকুয়াল টু N2 তাহলে ইকুয়াল টু 1 হবে, তখন ট্রান্স রেশিও সমান জন্য প্রাইমারি এবং সেকেন্ডারিতে আমি সেম ভোল্টেজ পাবো। ওকে, তাহলে ভোল্টেজের সাথে ট্রান্স রেশিওর সম্পর্ক তো পাইলা, সমান হতে পারে, সমস্যা নেই।
হ্যাঁ, এই ট্রান্স রেশিওকে এখানে কিন্তু একটা জিনিস আরেকটা জিনিস মিস করে গেছি, এটাকে লিখবো তখন হচ্ছে E2 ডিভাইডেড বাই E1। ওকে, সো ইকুয়েশনটা দাঁড়ালো কেমন, E2 ডিভাইডেড বাই E1 ইকুয়াল টু N2 ডিভাইডেড বাই N1। এটাকে বলা হয় কে বা এ, এটা একটা কমন ইকুয়েশন, এটা লাগবেই ট্রান্সফর্মার পড়তে গেলে এই জিনিসটা লাগবে তোমার। ওকে, হ্যাঁ, E2 ডিভাইডেড বাই E1 ইকুয়াল টু N2 ডিভাইডেড বাই N1, কমন একটা জিনিস ট্রান্সফর্মার অ্যানালাইসিস করতে গেলে পড়তে গেলে এই জিনিসগুলো লাগে। ওকে, তাহলে এটা ভোল্টেজের সাথে ট্রান্স রেশিওর একটা সম্পর্ক পেলাম, কারেন্টের সাথেও ট্রান্স রেশিওর একটা সম্পর্ক আছে, আমরা কারেন্টের সঙ্গে ট্রান্স রেশিওর সম্পর্কটা দেখি। ওকে, তাহলে ট্রান্সফর্মারের ভোল্টেজের ইকুয়েশন কেন এমন, এই কথা নিয়ে কিন্তু আর কোনো সংশয় থাকা উচিত না, তাই না? কমন জিনিস। আচ্ছা, তাহলে এখন কারেন্টের সাথে সম্পর্ক দেখি। ট্রান্সফর্মার একটা জিনিস করে, সে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে না, পাওয়ার চেঞ্জ করে না। সো ইনপুটে যে ধরনের পাওয়ার দিব আউটপুটে সেম ধরনের পাওয়ার পাবো। সো আমি ধরলাম ইনপুট পাওয়ারের জন্য হচ্ছে P1, ইনপুট পাওয়ার P1, এটা হয়ে যাবে হচ্ছে E1 ইন্টু I1, ভোল্টেজ ইন্টু কারেন্ট প্রাইমারিতে। সেকেন্ডারিতে গিয়েও P2 ইকুয়াল টু E2 ইন্টু I2, পাওয়ার সেম, যেহেতু দুটো পাওয়ার সেম আমি লিখতে পারি E1 ইন্টু I1 ইকুয়াল টু E2 ইন্টু I2, তাই তো? সো আমি যদি একটাকে পাশে নিয়ে আসি, I1 ডিভাইডেড বাই I2 ইকুয়াল টু E2 বাই E1, আবার একই সঙ্গে জানতাম E2 বাই E1 সমান N2 বাই N1 ইকুয়াল টু A। এইটা হচ্ছে টোটাল ইকুয়েশনটা, I1 বাই I2 ডিভাইডেড বাই I1 বাই I2 ইকুয়াল টু E2 মাইনাস E2 ডিভাইডেড বাই E1 ইকুয়াল টু N2 ডিভাইডেড বাই N1 ইকুয়াল টু A। এটা হচ্ছে টোটাল ইকুয়েশন। কারেন্ট, ভোল্টেজ এবং ট্রান্স রেশিওর ভিতরে সম্পর্কটা হবে এটা আমার। ওকে, এই রিলেটেড অ্যানালাইসিস কিন্তু পরীক্ষায় হুবহু, একদম এই রিলেটেড হুবহু কোশ্চেন বিভিন্ন চাকরির পরীক্ষাতেও আসে। এই রুলসটা জানলেই হয়ে গেল। বোঝাইতে পারলাম? তাহলে ট্রান্সফর্মারের আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল দেখলাম, ট্রান্সফর্মারের ইনডিউসড ভোল্টেজের ইকুয়েশন দেখলাম, ভোল্টেজের সঙ্গে কারেন্টের রেশিও এবং ট্রান্স রেশিওর সম্পর্ক কী সেটা দেখলাম। এখন আমরা দেখার চেষ্টা করব এই ট্রান্সফর্মারের একটা ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকা যায় কিনা। ওকে, আমরা তো সময় দেখেছি যে একটা মেকানিক্যাল ডিভাইস, এই যে একটা মেকানিক্যাল ডিভাইস, হ্যাঁ, কারেন্ট কয়েলের প্যাচ আছে, কোর আছে, এটাকে ইলেকট্রিক্যালি কোনোভাবে রিপ্রেজেন্ট করা যায় কি না সেটা আমরা একটু চেষ্টা করব। সো ট্রান্সফর্মার ইকুইভ্যালেন্ট সার্কিট কীভাবে তৈরি করা যায় সেই বিষয়ে আমরা এখন একটু দেখার চেষ্টা করব। ওকে, তার জন্য আমি স্লাইডে আসি। এই জিনিসটার হুবহু আমার স্লাইডে করে দেয়া নেই, দেখো আমার স্লাইডে কোথাও তুমি এটা পাবে না। এটা হচ্ছে আমি যারা ক্লাস করবে তাদের জন্য আমি রেখে দিয়েছি, যাতে যারা ক্লাস না করে তারা না জানে, কারণ একটু তো পার্থক্য থাকা উচিত। ওকে স্লাইডে যদি সব দিয়ে দেই তাহলে ওরা আর ক্লাসে আসবে না। এই জিনিসটা ওকে যদি পারতে হয় বই থেকে পড়তে হবে। ওকে, সো ট্রান্সফর্মার ইকুইভ্যালেন্ট সার্কিট আমার ড্র করার সময় কি কি জিনিস মাথায় থাকবে? ট্রান্সফর্মারের ইকুইভ্যালেন্ট সার্কিট নর্মালি হবে দু ধরনের। একটা হচ্ছে নো লোড, অর্থাৎ ট্রান্সফর্মার যখন ওপেন অবস্থায় আছে, কোনো লোড লাগানো নেই, এই অবস্থায় ইকুইভ্যালেন্ট সার্কিট, আর একটা হচ্ছে অনলোড ইকুইভ্যালেন্ট সার্কিট। দুই ধরনের সার্কিট হবে। আচ্ছা, এটার কী সমস্যা বলো তো? ওকে, আচ্ছা, আইডিয়াল ট্রান্সফর্মার এবং প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার ভিতরে একটু পার্থক্য আছে। হ্যাঁ, যদি আমি আইডিয়াল ট্রান্সফর্মারের কথা চিন্তা করি তাহলে এদিকে চিন্তা করে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মারের কিছু লিকেজ ফ্লাক্স থাকতে পারে, কোরের ভিতরে কিছু লস থাকতে পারে, আবার তারের ভিতরে কিছু রেজিস্ট্যান্স থাকতে পারে। এগুলো আছে না, যে তারের রেজিস্ট্যান্স থাকতে পারে, কোরের ভিতরে লস থাকতে পারে, লিকেজ ফ্লাক্স থাকতে পারে। এগুলো একদম জেনুইন ট্রান্সফর্মারের ক্ষেত্রে। আমি একটু আইডিয়াল দিয়ে শুরু করব। আইডিয়াল ট্রান্সফর্মার যদি হতো, সেই ট্রান্সফর্মারের ভিতরে কোনো লিকেজ ফ্লাক্স থাকতো না, কোনো তারের রেজিস্ট্যান্স থাকতো না, কোনো ইডি কারেন্ট বা হিস্টেসিস লস থাকতো না। এই যদি হতো তাহলে যদি ট্রান্সফর্মারে আমি সাপ্লাইটা দিতাম
ট্রান্সফরমারটা শুধুমাত্র একটা কারেন্ট নিত, শুধু একটা কারেন্ট নিত, সেটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট। অর্থাৎ ম্যাগনেট হওয়ার জন্য সে যে পরিমাণ কারেন্ট টানত সেই পরিমাণ কারেন্টটা নিত, এর বেশি কোনো কারেন্ট সে নিত না। কারণ আমার তো কোর লস নাই, কী নেবে, তারের উইন্ডিং লস নাই, লিকেজ ফ্লাক্স নাই, কিছুই তো নেবে না। শুধুমাত্র ম্যাগনেট তৈরি করার জন্য যে পরিমাণ কারেন্ট দরকার সেই পরিমাণ কারেন্টটাই নিত। কিন্তু সেটা কিন্তু লস হতো না, সেটা কিন্তু লস না, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার হিসেবে থাকতো, একবার নিতে একবার ছেড়ে দিত, একবার নিতে একবার ছেড়ে দিত। তো সেই ক্ষেত্রে যদি আমি একটু ফেজর ডায়াগ্রামের কথা চিন্তা করতাম, ফেজর ডায়াগ্রাম মানে হচ্ছে আমি একটা ভেক্টর ডায়াগ্রাম দিয়ে একটা ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক্স বা ট্রান্সফরমার কী ধরনের কারেন্ট নিচ্ছে, কী ধরনের ভোল্টেজ নিচ্ছে, সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা, একটা ডায়াগ্রাম যেটা দেখে আমি বলতে পারবো এই ট্রান্সফরমারটা এই জিনিস নিচ্ছে। সো সেটার জন্য আমি জানি কি একটা ইন্ডাক্টরের ভিতর কারেন্ট এবং ভোল্টেজের ফেজ ডিফারেন্স কত, 90 ডিগ্রি। কারেন্ট সবসময় 90 ডিগ্রিতে ল্যাগ করবে একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে। সো আমি সেই জিনিসটাই এখানে এঁকেছি। দেখো, একটা ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ দিয়েছি, সাপ্লাই ভোল্টেজের জন্য আমার কারেন্ট ছিল, সেই কারেন্টের জন্য ফ্লাক্স তৈরি হয়েছে, সেই ফ্লাক্সেই দেখো φm আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগে এঁকেছি। এটা তো ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে তো এটা। আচ্ছা, তারপরে দেখো এখানে দুটো ভোল্টেজ এঁকেছি, কারণ এই ভোল্টেজের জন্য প্রাইমারিতে একটা সেলফ ইনডিউসড ভোল্টেজ হয়েছে, সেকেন্ডারিতে একটা ভোল্টেজ ইনডিউসড হয়েছে। এটা কি V1 এর অপোজিট থাকবে, অবশ্যই অপোজিট এঁকেছি, কোনো সমস্যা আছে, 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স। এখন যে ম্যাগনেটাইজেশন কারেন্টটা নিচ্ছে সেই কারেন্টটা এই φm এর সাথে ইন ফেজে থাকবে, কারণ এটা ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্টটা যাচ্ছে, তাহলে ভোল্টেজের সাথে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে। সো এখানে একটা Im ম্যাগনেটাইজেশন কারেন্ট নিল, সেটা হচ্ছে 90 ডিগ্রি ল্যাগে থাকবে। এই ডায়াগ্রামটা কি বোঝা গেছে? এই ডায়াগ্রামটা কি একটু বোঝা গেছে? তাহলে আমি একটু প্র্যাকটিক্যালে যাবো, কারণ এটা আমার কোনো কাজের না, এটা জাস্ট কনসেপ্টের জন্য। যে একটা ম্যাগনেটাইজেশন কারেন্ট থাকে সেটা হচ্ছে আমার φs এর সাথে একই ফেজে থাকবে, কারণ ভোল্টেজের সাথে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে আসবে। ওকে, আর এই পিছনেরটা তো জানোই তুমি যে একটা অপরটার অপোজিটে। এখন রিয়েল ট্রান্সফরমারের ক্ষেত্রে, রিয়েল ট্রান্সফরমারের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটবে। সে ম্যাগনেটাইজেশন কারেন্ট তো নেবেই, ম্যাগনেটাইজেশন কারেন্ট সে নেবেই মাস্ট, তার সাথে সাথে সে আরও একটা জিনিস নেয়, কোরের ভিতরে কিছুটা লস আছে না, কোর লস। তুমি লোড লাগাও আর নাই কানেক্ট করো, ওই লসটা কিন্তু হবেই। সো একটা কোর লসের কম্পোনেন্ট থাকে। সে কোর লস কী আকারে আসে? হিট আকারে আসে। কোর লস আসে হিট আকারে। সো হিট কিসে তৈরি হয়? রেজিস্ট্যান্সে তৈরি হয়। রেজিস্ট্যান্সের ভিতর কারেন্ট এবং ভোল্টেজের ফেজ ডিফারেন্স কত? 0। রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্ট এবং ভোল্টেজের কোনো ফেজ ডিফারেন্স নেই। ইন্ডাক্টরের ভিতরে ফেজ ডিফারেন্স আছে 90 ডিগ্রি, ক্যাপাসিটারের ভিতরে ফেজ ডিফারেন্স আছে 90 ডিগ্রি। এই জিনিসগুলো বাবা পারতে হবে, এই জিনিসগুলো জানা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো যেহেতু দুইটা কারেন্ট পেয়েছি, একটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে যেটা হচ্ছে হিট লস করতেছে, আর একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্টের জন্য। সো আগের ডায়াগ্রামটা আমি একটু চেঞ্জ করছি, যে প্রাইমারি থেকে সে কী পরিমাণ কারেন্ট নিচ্ছে সেই জিনিসটা আমি একটু আইডেন্টিফাই করতে যাচ্ছি, কী ধরনের কারেন্ট নিচ্ছে। ওকে, সো আগের ভোল্টেজ যেখানে ছিল সেখানেই আছে, ফ্লাক্স 90 ডিগ্রিতে আসবে সেটাই আছে। আমার এই Im ম্যাগনেটাইজেশন কারেন্ট সে যেখানে ছিল সেখানেই থাকবে। নতুন একটা কারেন্ট আসছে যেটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে, ট্রান্সফরমার কোরের ভিতর দিয়ে যাচ্ছে, তার জন্য নতুন একটা কারেন্ট পাবো, এটা এই ভোল্টেজের সাথে ইন ফেজে থাকবে, কারণ এদের ভিতরে কোনো ফেজ ডিফারেন্স নেই, ঠিক আছে? তাহলে আমার দুইটা কারেন্ট নিচ্ছে, একটা হচ্ছে IW আর একটা হচ্ছে Im ম্যাগনেটাইজেশন কারেন্ট। এই দুইটা কারেন্টের যোগফল হবে প্রাইমারি কারেন্ট। অর্থাৎ ট্রান্সফরমার যদি তুমি সাপ্লাই লাগিয়ে দাও, তাহলে সে লোড লাগাও বা না লাগাও, সে IW এবং Im কারেন্ট নিবেই। এই দুইটার ভেক্টর সাম হচ্ছে I0, এই দুইটার ভেক্টর সাম হচ্ছে I0। এতটুকু বোঝা গেছে? নো লোড অবস্থায় দুইটা কারেন্ট পাচ্ছি, এটুকু তো মাথায় ঢুকছে? একটা হচ্ছে তার রেজিস্ট্যান্সের জন্য লস করতেছে, আর হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট। ওকে, এখন নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আঁকি তাহলে এই তথ্যটা আমার কীভাবে সাহায্য করে সেই জিনিসটা দেখার বিষয়। ওকে, আচ্ছা, নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার সময় ট্রান্সফরমারে কোনো লোড লাগাইনি আমি, এখন কোনো ধরনের লোড নেই ট্রান্সফরমারে। যদি লোড না লাগাই তাহলে ট্রান্সফরমারের কারেন্ট কি অল্প হবে না? কারেন্ট অল্প হবে না? অনেক অল্প হবে। কারেন্ট যদি অল্প হয় তাহলে তারের ভিতর দিয়ে যে লসটা হবে I স্কোয়ার আর এটাও অল্প হবে। আর কারেন্ট যদি অল্প হয়, লিকেজ ফ্লাক্সই কম হচ্ছে, কতটুকু লিকেজ হবে?
সো নো লোড অবস্থায় ট্রান্সফর্মার কিছুই থাকবে না, তার রেজিস্ট্যান্স থাকবে না, তার লিকেজ ফ্লাক্স থাকবে না, তাহলে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে আইডাব্লিউ আর একটা হচ্ছে আইএম। কেন আইডাব্লিউ? দুটো আলাদা প্যারালাল রাখছি কেন? আমি বলছি দুটো কারেন্ট পেয়েছি, একটা হচ্ছে তার রেজিস্টিভ লসের জন্য আর একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট। সিরিজ সার্কিটে কয়টা কারেন্ট থাকে? সিরিজ সার্কিটে কয়টা কারেন্ট থাকে? একটা। এখানে যেহেতু দুটো কারেন্ট, তার মানে একটা প্যারালাল সার্কিট আছে এখানে, আমি ধরে নিয়েছি একটা প্যারালাল সার্কিট আছে। সো এখানে আমি প্রাইমারিতে এঁকেছি একটা রেজিস্ট্যান্স যেটা হচ্ছে কোর লসের কম্পোনেন্ট ডিফাইন করে, আর একটা হচ্ছে ইন্ডাক্টর যেটা ম্যাগনেটাইজেশন কারেন্ট নেয়, এই জন্য দুটো প্যারালাল আঁকিয়ে দেখিয়েছি আমি। সো একটা নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফর্মার, দ্যাটস ইট, এটাই, আর কিছু নেই। সো কী কী থাকে? এটা যদি নো লোড অবস্থায় থাকে তাহলে ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম যদি এর আমি আঁকতাম, তাহলে একটা রেজিস্ট্যান্স থাকবে, একটা ইন্ডাক্টর থাকবে, ব্যাস এতটুকুই। এটা হচ্ছে আর নট, এটা হচ্ছে এক্স নট, এর ভিতরে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইডাব্লিউ, এটা হচ্ছে আইএম, আর কিছু থাকবে না। সো নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফর্মার। নো লোড অবস্থায় তার ইকুইভ্যালেন্ট সার্কিটটা এরকম দেখা যায়। এই জিনিসটা আর নট, এক্স নট, আইডাব্লিউ, আইএম, এটা আমি ক্যালকুলেট করতে পারি। আমি টেস্ট করি ট্রান্সফর্মারকে, নো লোড টেস্ট করি, একটা ফুল লোড টেস্ট করি। নো লোড টেস্ট করে আমি এই ধরনের ইকুইপমেন্ট, এই ধরনের প্যারামিটারগুলো বের করি। ওকে, এই যে আর নটের মান কত, এক্স নটের মান কত, আইডাব্লিউ কত, আইএম কত, এই জিনিসগুলো নো লোড টেস্ট করে আমি পেতে পারি। ওকে, সো আমরা যে নো লোড টেস্ট করি তার মেইন উদ্দেশ্য হচ্ছে এই জিনিসগুলো বের করা। ওকে, ল্যাবে দেখাবো? ল্যাবে এই ল্যাবটা আছে এনার্জি কনভার্সন 2-তে আছে, আমি যদি চাও আমি দেখাইতে পারি। আচ্ছা আচ্ছা, এখন এই আইডাব্লিউ এবং আইএম দুইটা কারেন্ট, এই দুইটা কারেন্ট আমাকে বের করতে হতে পারে। সো আমি যদি এখানকার ভোল্টেজ জানি V1, এই ভোল্টেজ কিন্তু এই দুইটার সঙ্গে প্যারালাল আছে, এই দুইটার সঙ্গে প্যারালাল আছে। সো V1 জানি, আর নট জানি, আইডাব্লিউ বের করা যাবে। সো V1 জানি, এক্স নট জানি, আইএমটা বের করা যাবে। কিন্তু এই দুটো বের করার জন্য একটা স্পেশাল সূত্র দিয়ে দিয়েছে উপরে, দেখো, আইডাব্লিউ বা আই মিউ বা আইএম, আই মিউও বলতে পারি, আইএমও বলতে পারি, প্রাইমারি কারেন্ট ইন্টু সাইন ফাই নট। অর্থাৎ নো লোড অবস্থায় তার পাওয়ার ফ্যাক্টর কতটুকু ছিল, নো লোড অবস্থায় তার পাওয়ার ফ্যাক্টর কত, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কস ফাই নট, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কস ফাই নট। এখন কস ফাই নট থেকে ফাই নট তুমি বের করতেই পারবো। কস ফাই নটের মান যদি একটা থাকে, কস ফাই নট ইকুয়াল টু 0.4, তাহলে ফাই নটের মান বের করা যায় না? যায় তো। সো নো লোড অবস্থায় একটা ট্রান্সফর্মারের পাওয়ার ফ্যাক্টর বের করা যায়, সেই পাওয়ার ফ্যাক্টর থেকে আমি এটা বের করতে পারবো। আই মিউ ইকুয়াল টু আই নট সাইন ফাই নট, আর আইডাব্লিউ হচ্ছে আই নট কস ফাই নট। ওকে, ডান। সো নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে বললে অবশ্যই এই জিনিসটা আঁকবা। আর নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিটের ভিতরে যদি ফাই নটের মান দেওয়া থাকে আর আই নটের মান দেওয়া থাকে, তাহলে কিন্তু এই সূত্র ইউজ করে ডিরেক্টলি তুমি ভোল্টেজ না জানো, আর নট না জানো, এটা বের করতে পারবে, কোনো সমস্যা হবে না। এই দুটো রুলস থেকে তুমি আইডাব্লিউ এবং আইএম ক্যালকুলেট করতে পারবে। সো নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে কোনো সন্দেহ আছে? ওকে, আই নটের মান তো ওই যে একদম প্রাইমারি কারেন্টটা সে কতটুকু টানছে, এখানে একটা যদি অ্যামিটার লাগিয়ে দেয় নো লোড অবস্থায়, এখানে যদি একটা অ্যামিটার লাগিয়ে দিই নো লোড অবস্থায়, সে কী পরিমাণ কারেন্ট নিচ্ছে সেটা আমি বের করতে পারবো। বুঝতে পারলাম? আই নটের মানটা ডিরেক্টলি আমি মেজার করতে পারবো। জিনিসটা কোয়ালিটি ভালো না, হাতে নিয়েই বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আসি ট্রান্সফরমারের অনলোড অবস্থায় কীরকম হয়, অনলোড অবস্থায় ট্রান্সফরমারে কী কী থাকে। ওকে, সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। এটা একটু এখানে একটু দেখতে হিজিবিজি মনে হচ্ছে, আমি একটু সহজ করে দিই। ওকে, এই জন্যই আমরা ক্লাসে আসি, আমরা শুধু স্লাইড দেখবো না, আমরা এখানেও কিছু দেখাবো যেটা যারা আসবে না ওরা দেখতে পারবে না, তাই না? সো
একটা ট্রান্সফরমার অনলোড অবস্থায় আছে মানে তার ভিতর দিয়ে হিউজ পরিমাণে কারেন্ট যাচ্ছে, এটা তো সত্য কথা। অনলোড আছে মানে তার ভিতর দিয়ে হিউজ কারেন্ট যাচ্ছে। আমি একটা লোড লাগিয়ে দিয়েছি, লোড লাগানোর ফলে এখান দিয়ে অনেক বেশি কারেন্ট পাস করতেছে। যখন অনেক বেশি কারেন্ট পাস করতেছে, প্রাইমারি থেকে অনেক বেশি কারেন্ট নিচ্ছে। প্রাইমারি থেকে অনেক বেশি কারেন্ট নিলে প্রাইমারিতেও কিছু লিকেজ হচ্ছে, লিকেজ ফ্লাক্স, লিকেজ বলতে লিকেজ ফ্লাক্স হচ্ছে, ঠিক আছে। আবার অনেক বেশি কারেন্ট একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে, তার মানে সেই রেজিস্ট্যান্স কী পরিমাণ পাওয়ার ডিসিপেট করবে সেটা তুমি নেগলেক্ট করতে পারবে না এবার। হ্যাঁ, কি কিছু ইস্যু আছে? আচ্ছা, বন্ধ করে দেবে, বন্ধ করবে। আচ্ছা আচ্ছা, তাহলে অনলোড অবস্থায় ট্রান্সফরমার অনেক বেশি লোডেড অবস্থায় থাকে, ট্রান্সফরমার ভিতর দিয়ে অনেক বেশি কারেন্ট যাচ্ছে। এখন আমি প্রথম কন্ডিশনের ক্ষেত্রে ট্রান্সফরমারের কয়েল রেজিস্ট্যান্স, এটা নেগলেক্ট করেছিলাম, লিকেজ রিঅ্যাক্টেন্সও নেগলেক্ট করছিলাম। কেন? কারণ কারেন্টটা অনেক কম, যেহেতু কম কারেন্ট, ওই রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্টটা কম গেলেও খুব বেশি পাওয়ার ডিসিপেট করে না, আমার হিসাবের কোনো ভুল ভ্রান্তি হয় না, অত একদম স্পেসিফিকলি 100% সত্য হয় না, কিন্তু ভুলও খুব বেশি হয় না। কিন্তু যখন কারেন্টটা বেশি যাচ্ছে, পাওয়ারটা তো সে বেশি ডিসিপেট করতেছে, এখন তো তাকে নেগলেক্ট করতে পারবো না আমি, তার হিসাবটা আমার ক্যালকুলেশনে আনতে হবে যে সে এখন কি পরিমাণে ঝামেলা করতেছে। ওকে, সেই হিসাব আনার জন্য ট্রান্সফরমার কয়েলের একটা রেজিস্ট্যান্স থাকবে মাস্ট, কিছু লিকেজ ফ্লাক্স এখানে থাকবে, তাই না? তাহলে সেইটা যদি চিন্তা করো, ট্রান্সফরমারের নো লোড অবস্থায় সে যে দুটো পার্ট ছিল, এই দুইটা পার্ট কিন্তু তার থাকবেই, সে অনলোড হোক সে নো লোড হোক, এই পার্টটা তার থাকবে, এটাতে কোনো কম্প্রোমাইজ হবে না, সবসময়ই থাকবে। এখন যখনই অনলোড হয়েছে তখন রেজিস্ট্যান্সটা ভিজিবল হচ্ছে, তখন তার একটা রেজিস্ট্যান্স থাকবে এখানে, অবশ্যই একটা রেজিস্ট্যান্স আসবে এখানে, কারণ এই রেজিস্ট্যান্স R1 প্রাইমারি কয়েল রেজিস্ট্যান্স, কারণ এই একটা পাওয়ার ডিসিপেট করবে, ট্রান্সফরমারকে হিট করবে, সো ক্যালকুলেশনটা আনতে হবে। আরেকটা কি থাকবে? লিকেজ ফ্লাক্স। এই লিকেজ ফ্লাক্স তৈরি হবে কিসের থেকে? একটা ইন্ডাক্টর থেকে, তাহলে সেই ইন্ডাক্টর মানটা একটা ফিক্সড ইন্ডাক্টর হবে। এটা এই লিকেজ ফ্লাক্সের মান অলওয়েজ ফিক্সড, কারণ কারেন্টের সঙ্গে বাড়া কমার সাথে এটা কম বেশি হবে না। ওকে, যখন অনলোড অবস্থায় থাকবে, যখন অনলোড একদম ফুল লোড অবস্থায়, এই এক্সনের মানটা একদম ফিক্স থাকবে। ট্রান্সফরমার যখন লোডের যাবে তখন এই ট্রান্সফরমার লিকেজ ফ্লাক্সের পরিমাণ বা এক্সনের মানটা ফিক্সড থাকবে। কারেন্ট কম বেশি হলেও এক্সনের মানটা পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না তার বিরুদ্ধে এক্সপ্লেনেশন আছে, আমি সেই এক্সপ্লেনেশনে যেতে যাচ্ছি না। এই এক্সনটা হচ্ছে ফিক্সড। ওকে, আর যে পিওর ইন্ডাক্টর সেটা থাকবে, ওটাতে কোনো সমস্যা নেই। সো R1 হচ্ছে প্রাইমারি কয়েল রেজিস্ট্যান্স, প্রাইমারি কয়েল রিঅ্যাক্টেন্স। ওকে, আর আর নট কি? X0 হচ্ছে ম্যাগনেটিক কোরের রেজিস্ট্যান্স, আর রিঅ্যাক্টেন্স আর X0। ঠিক আছে, ওটুকু তাহলে বুঝছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সেকেন্ডারিতে কয়েল যেটা থাকবে, একটা পিওর কয়েল থাকবে, আমি ধরে নিলাম এটা হচ্ছে পিওর কয়েল, এটা হচ্ছে লিকেজ, এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স। ওকে, এখন পিওর কয়েলের সেকেন্ডারিতেও তো কারেন্ট যাচ্ছে, সো সেকেন্ডারিতে একটা রেজিস্ট্যান্স থাকবে, সেকেন্ডারিতে একটা রিঅ্যাক্টেন্স থাকবে, এদিকে যে লোডটা কানেক্ট করেছিলাম লোডটা থাকবে।
X2 R2 সেকেন্ডারি কয়েল রেজিস্ট্যান্স সেকেন্ডারি কয়েল রিঅ্যাক্টেন্স। সো একটা ট্রান্সফরমারের অনলোড অবস্থায় ইকুইভ্যালেন্ট বা ফুল লোড ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এটাই, একদম ইজি না? সো একটা ট্রান্সফরমারকে ইলেকট্রিক্যাল ডায়াগ্রামে আমি কনভার্ট করলাম। সো ট্রান্সফরমার নো লোড অবস্থায় R0 X0 থাকবে, তারপরে যখন অনলোড অবস্থায় থাকবে R1 X1 R2 X2 এই কয়টা কম্পোনেন্ট আসবে, এর বাইরে আর কিছুই নেই একটা ট্রান্সফরমার। সো একটা ট্রান্সফরমার নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট এবং ফুল লোড ইকুইভ্যালেন্ট সার্কিট, এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? সো আমি যদি বলি ট্রান্সফরমারের একটা ফুল লোড ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করো, তাহলে তোমাকে এটা ড্র করতে হবে, তোমাকে এটা ড্র করতে হবে। এই ফুল লোড অবস্থায় আমি যদি চাই একটা ভেক্টর ডায়াগ্রাম আমি আঁকতে পারি, এটা একটু পরে আসতেছি। আমি এই আঁকাটা তোমাদের শিখাবো না, এই আঁকাটা তোমাদের শিখাবো না। আমি যদি কারোর ইচ্ছা থাকে শেখার, আমার কাছে এসে শিখে নিও। ওকে, এটা একটু জটিল কঠিন কোনো কিছু না, কিন্তু তোমার মাথায় নিতে চাও না আর কি, এই জন্য শিখাই না। আচ্ছা, হ্যাঁ, এই ভেক্টর ডায়াগ্রাম আসে, শিখবা? আচ্ছা ঠিক আছে, তাহলে শিখাই। আচ্ছা এখন আসি, শিখাই। ওকে ঠিক আছে, শিখাই, সমস্যা নেই। দেখলাম কি বলো তোমরা, আলটিমেটলি তো শিখাবো। হ্যাঁ আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, ZL ট্রান্সফরমারের যে লোডটা আমি লাগিয়েছি, এই লোডটা পিওরলি রেজিস্টিভ, পিওরলি ইন্ডাকটিভ, নাকি পিওরলি ক্যাপাসিটিভ? আই ডোন্ট নো। একটা ট্রান্সফরমার যখন আমি বানাই তখন আমি জানি না এই ট্রান্সফরমারে কী ধরনের লোড লাগানো হবে। এই কথাটা আমি কেন বলতেছি? কারণ এর সাথে ট্রান্সফরমার রেটিংয়ের একটা সম্পর্ক আছে। ওকে, অ্যাপারেন্ট পাওয়ার, ট্রান্সফরমারকে সবসময় অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে রেটিং করা হয়। KVA ট্রান্সফরমার রেটিং করা হয় কিসে? KVA-তে। KVA, এই KVA যে পাওয়ারটা, এটা কিন্তু কোনো পাওয়ার ফ্যাক্টরের সাথে সম্পর্কিত না, কোনো ধরনের পাওয়ার ফ্যাক্টরের সাথে কোনো সম্পর্ক নেই। তুমি লোড যদি ইন্ডাকটিভ লোড লাগাও ওর কোনো যায় আসে না, যদি ক্যাপাসিটিভ লোড লাগাও ওর কোনো যায় আসে না, অ্যাপারেন্ট পাওয়ার তোমার সেমই থাকবে। কেন অ্যাপারেন্ট পাওয়ারে করা হয়? যখন ম্যানুফ্যাকচারাররা ট্রান্সফরমার তৈরি করে, তারা বলে দেয় এত KVA ট্রান্সফরমার। যদি সে বলতো KVA না বলে এত কিলোওয়াটের ট্রান্সফরমার যদি সে বলতো, তাহলে কেউ চালাক লোক এসে যদি ওখানে পিওরলি ইন্ডাক্টর লাগাই দিত, একদম পিওরলি ইন্ডাক্টর, না আপনার তো দিচ্ছে না, এটা কোনো পাওয়ারই তো সে দিচ্ছে না, সে তো ইন্ডাকটিভ পাওয়ার নিচ্ছে, একটু তো কোনো পাওয়ার নিচ্ছে না, সো 0 কিলোওয়াট নিত। আপনি বলছেন 200 কিলোওয়াটের ট্রান্সফরমার, ও তো এখন 0 কিলোওয়াট নিচ্ছে, ভাই দাম আমি বেশি দেবো না, আপনি ভুল ভাল হিসাব নিকাশ করছেন, দাম দেবো না। এটা কিন্তু কমার্শিয়াল পারপাস, এই কমার্শিয়াল পারপাসের জন্য এটাকে KVA-তে রেটেড করা হয়েছে, যাতে কী ধরনের লোড লাগাবে কনজিউমার দরকার নাই, আমি আমার মতো রেটিং দিয়ে দেবো, যেটা ইন্ডিপেন্ডেন্ট, কনজিউমারের উপর ডিপেন্ড করবে না। ওকে, পাওয়ার ফ্যাক্টর ইন্ডিপেন্ডেন্ট। এর সাথে আরেকটা জিনিসেরও রিলেশন আছে, অন্যভাবেও ব্যাখ্যা করা যায় জিনিসটাকে। ট্রান্সফরমারের এই যে কোরের ভিতরে যে লসটা হয়, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভোল্টেজের উপরে। ওকে, কোরের ভিতরে যে লসটা হয় সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভোল্টেজের উপরে, আর ওয়্যারের ভিতর যে লসটা হয়, ঠিক আছে, সেটা ডিপেন্ড করে কারেন্টের উপরে, রেজিস্ট্যান্সের যে লসটা। সো কোরের ভিতরে লসটা ভোল্টেজের উপর ডিপেন্ড করে, আর এমনি ওয়্যারের ভিতরে যে লসটা ডিপেন্ড করে সেটা কারেন্টের ভিতরে। হ্যাঁ, কোর লস এবং কপার লস একটা ভোল্টেজের উপর নির্ভর করে, একটা কারেন্টের উপর নির্ভর করে। এই জন্য দুইটার গুণ ফল হিসেবে দেওয়া হয়েছে, যাতে এটা ইন্ডিপেন্ডেন্ট ও পাওয়ার ফ্যাক্টর থাকে। ওকে, তুমি অন্যভাবে বলতে পারো যে কোর লসটা যেহেতু ভোল্টেজের উপর ডিপেন্ড করে, কপার লসটা যদি কারেন্টের উপর ডিপেন্ড করে, সো এই লসটা ভোল্টেজ এবং কারেন্ট দুইটার উপরে ডিপেন্ড করতেছে। এই লসটা ভোল্টেজ এবং কারেন্টের দুইটার উপর ডিপেন্ড করতেছে, সো দুইটার গুণফল হিসেবে দেখাচ্ছি আমি রেটিংটা। ওকে ঠিক আছে, আচ্ছা। সো KVA-তে গেল, KVA রেটিংয়ের এই গল্পটা প্রায় সব জায়গাতেই আসে, সবাই জিজ্ঞেস করে যে কেন এটা হয়, বিভিন্ন জায়গাতেও আসে। হ্যাঁ, অনেক সময় DY-N11 নামে দেখা, হ্যাঁ, এটা আর অনেক কিছু আছে, একটু পরে আসবো এটা। আচ্ছা, এখন আসি, একটা ট্রান্সফরমার আমি এঁকেছি
ইকুইভ্যালেন্ট সার্কিটে গেছি, ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটে গেছি। এখন এই ইকুইভ্যালেন্ট সার্কিটকে যদি আমি একটা ভেক্টর ডায়াগ্রাম দিয়ে দেখাতাম তাহলে জিনিসটা কেমন হতো সেই জিনিসটা একটু অনুধাবন করার চেষ্টা করি। ওকে, ডান। কী কী আছে প্রাইমারিতে? x1 আছে, r1 আছে, এই দুটো জিনিস বাদে তার কিছু নেই। এটা আছে r2 আছে, x2 আছে। শুরুর ফিগারটা চিন্তা করো। প্রথমে আমার একটা ভোল্টেজ থাকবে, ওকে, যেটা হচ্ছে V1 ধরেছিলাম আগে, ওকে, এখন ধরেছিলাম V1, আগে ধরেছিলাম V1। এখানে V1 লিখছিল, এখানে E1 লেখার কারণ আছে, কারণ V1টা হচ্ছে অনেক V1-এর ইকুয়েশান লিখেছে V1 সমান সমান মাইনাস E1 প্লাস I1 0। এটা কীভাবে পেয়েছে? এটা KVL অ্যাপ্লাই করেছে, এই লুপে সে KVL অ্যাপ্লাই করেছে, ফুল লুপে KVL অ্যাপ্লাই করেছে, ফুল লুপে KVL অ্যাপ্লাই করে এই ইকুয়েশানটা পেয়েছে। E1টা কোথায় ছিল? E1টা নিচে ছিল, এই জন্য আমি উপরে এঁকে দিয়েছি, এই জন্য মাইনাস, এই জন্য হচ্ছে মাইনাস, এই যে মাইনাস E1। কোনো সমস্যা আছে? এটা নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে, মাইনাস গেল গা। আর ফ্লাক্স এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, কিন্তু এই E1-এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই আছে। কোনো সমস্যা আছে? নাই তো কোনো সমস্যা। আচ্ছা, এখন আসো, এখন ট্রান্সফরমারের সেকেন্ডারিতে তুমি একটা লোড লাগিয়েছো। কি লোড? হইতে পারে ইন্ডাকটিভ লোড। এই I2 দিয়ে আমি ইন্ডাকটিভ লোড বোঝাচ্ছি, কারণ কারেন্টটা ভোল্টেজকে ল্যাগ করতেছে, কারেন্টটা ভোল্টেজকে ল্যাগ করতেছে। আমি ইন্ডাকটিভ লোড লাগিয়েছি, নর্মালি ট্রান্সফরমারে বেশিরভাগ ইন্ডাকটিভ লোডই লাগানো থাকে। সো I2 যখন আমি নিয়েছি, I2 যখন নিয়েছি, I2 এর সমপরিমাণ, ঠিক সমপরিমাণ না, I2 এর রেশিও আকারে, অর্থাৎ প্রাইমারিতে ট্রান্স রেশিওর আকারে। সো I2 ট্রান্স রেশিও আকারে প্রাইমারি থেকে একটা কারেন্ট টানবে, এটা I1 প্রাইম হতে পারে। ওকে, একদম অপোজিট দিকে দেখো, একদম অপোজিট দিকে একটা কারেন্ট নিয়েছে, তাই না? সো I2-কে আমি নেগেটিভ দিকে 180 ডিগ্রি দিয়ে দিলাম, এটা কম বা বেশি হবে বেসড অন দ্য ট্রান্স রেশিও। ওকে, এখন এই I1 এবং I0-এর এই দুইটার এই I1 এবং I0 দিয়ে যদি প্যারালোগ্রাম আঁকতাম, আয়তক্ষেত্র আঁকতাম, তাহলে তার কর্ণ বরাবর যেটা পাইতাম না সেটাই হচ্ছে প্রাইমারি কারেন্ট I1 ড্যাশ হতো। ওকে, সেটা দেখা যায়, এটা আঁকার পরে এখানে একটা কারেন্ট পাইছি, গেল তো। এখন এইখান থেকে এই দুটো ভদ্রলোককে পাইলাম কিভাবে? এই কারেন্টের সাথে রিলেশনটা দেখো। এবার দেখো I1 R1, এটা কি রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে, এটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে এটা ভোল্টেজ I1 R1, এটা কিন্তু ভোল্টেজ, কারেন্ট না। সো এই কারেন্টটার সাথে এই ভোল্টেজের রিলেশনটা কেমন হওয়া উচিত? I1 R1 এর রিলেশনটা কেমন হওয়া উচিত? এই কারেন্টের সাথে, তুমি এটা বলো, এটা বাদ দাও, এই কারেন্টের সাথে এই কারেন্টের রিলেশনটা কেমন হওয়া উচিত? ইন ফেজে থাকবে। ভোল্টেজের রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্ট এবং ভোল্টেজের কোনো ফেজ ডিফারেন্স নেই, এতটুকু তো মাথায় আছে। তাহলে প্রাইমারি কারেন্ট ধরো এখানে I1, এদিকে টানছি, আর এদিকে যে ভোল্টেজটা এখানে টানবো, এটা চাইলে আমি এখানে টানতে পারতাম, কিন্তু আমার এখানে ভেক্টর ডায়াগ্রাম আঁকতে হবে এখানে, তার জন্য এটা এখানে না এঁকে ওখানে আঁকছি। সো এখানে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা এই রেখার সমান্তরাল হতে হবে। যদি সমান্তরাল হয় তাহলে তাদের ভিতরে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। এই জন্য I1 আরটাকে সোজা না এঁকে টান দিয়ে এর প্যারালাল লাগছি, বুঝছো? সোজা টান দিয়ে না এঁকে এর প্যারালাল এঁকেছি, যাতে ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে কোনো ফেজ ডিফারেন্স না দেখা যায়। ওকে, এরপর জোর করে সেন্স করতে পারি না, আর আর লাফায় সেন্স হয়ে না না। আচ্ছা, এখন আসো I1 X1। I1 X1 কি? প্রাইমারি ইম্পিডেন্স, প্রাইমারি টোটাল রিয়াক্টেন্স। যদিও এখানে X1 না দিয়ে Z1 দিলে ভালো হতো, Z1-এর ভিতর দিলে আবার টোটালটা ইম্পিডেন্স, রিয়াক্টেন্স, ইম্পিডেন্স না, ইম্পিডেন্স রিয়াক্টেন্স। ওকে, রিয়াক্টেন্স মানে হচ্ছে এটা ইন্ডাকটিভ পার্ট। এখন I1 X1 রিয়াক্টেন্সের ভিতরে কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে ফেজ ডিফারেন্স কত? ইন্ডাক্টরের ভিতরে, ইন্ডাক্টরের ভিতরে কারেন্ট এবং ভোল্টেজের ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। সো এখানে যদি কারেন্ট থাকে, এর থেকে 90 ডিগ্রি কোন দিকে যাইতে পারে? সো এ যদি এখানে থাকে, এটাকে এদিকে আঁকতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। ভোল্টেজ আগে থাকবে, কারেন্ট পিছনে থাকবে, ঠিকই তো আছে। ভোল্টেজ আগে থাকবে, কারেন্ট পিছনে থাকবে, সমানই তো আছে। সো এখান থেকে একদম লম্ব বরাবর আঁকতে হবে।
যাতে কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে, এই কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি থাকে। সো দিয়ে দিলাম 90 ডিগ্রি। এখন এই I1 X1 বা I1 R1 এই দুইটা যোগফলই তো ইম্পিডেন্স, যে Z1 সমান R1 প্লাস JX1। সো এই কর্ণ বরাবর যেটা হচ্ছে I1 Z1, ঠিক আছে। সো এদিকে পাইলাম E1 মাইনাস E1, তারপরে গিয়ে I1 R1 যোগ করলাম, কিন্তু ভেক্টর যোগ, সমান্তরালিতে ভেক্টর যোগ করলাম, তারপরে এটা 90 ডিগ্রি ভেক্টর যোগ করলাম, এইখান থেকে এখন এই পর্যন্ত হবে হচ্ছে V1। বুঝাইতে পারলাম? সো V1 সমান মাইনাস E1 প্লাস I1 ইন্টু R1 প্লাস JX1, এইটার সমান। বুঝাইতে পারলাম এটা কীভাবে আঁকছে? এই কারেন্টের সাথে সবসময় রিলেশনটা তোমার বজায় রাখতে হবে, এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। এই ইকুয়েশনের ভিতর I1 R1 আছে, I1 R1 ইন ফেজে থাকবে এর, আর হ্যাঁ আপডেট করছে। আচ্ছা, সো I1 X1 থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং এই তিনটার যোগফল হচ্ছে V1। সো প্রাইমারি ফেজর ডায়াগ্রামটা তো বোঝা গেছে, প্রাইমারি সাপ্লাইয়ের দিকে বা প্রাইমারি সাইডে ভেক্টর ডায়াগ্রাম তো বোঝা গেছে। এখানে V1 ছিল, ওকে ডান। আচ্ছা, এখানে কিন্তু কারেন্টটা ল্যাগ করে আছে, খেয়াল করছো? কারেন্টটা কিন্তু ল্যাগ করে আঁকা আছে। আচ্ছা, এখন আসি সেকেন্ডারি সাইডে। সেকেন্ডারি সাইডের কারেন্ট I2, কোনো সন্দেহ আছে? একটু জুম আউট করতে হলে ভালো হতো। আচ্ছা, জুম আউট হবে না হয়তো। এখন সেকেন্ডারি কারেন্ট এখানে যাচ্ছে, সেকেন্ডারি কারেন্টের সঙ্গে সেকেন্ডারি ভোল্টেজ একটু দেখো ল্যাগে আঁকা আছে। এখানে দেখো কি আছে, E2 মাইনাস I2 Z2, মানে E2 থেকে পিছনের দিকে একটু বিয়োগ করা থাকবে। সো এরা এইখানে একটা জিনিস আঁকছে যেটা হচ্ছে দেখা যাচ্ছে না এখানে, এটা এখানে দেখা যাচ্ছে না। সো এখানে E2 ছিল, E2 থেকে প্রথমে কি বিয়োগ করতে হবে, I2 R2। E2-র সাথে I2 R2 সম্পর্ক ইন ফেজে, এই দেখো I2 R2 এখানে আঁকা আছে, I2 R2 এই I2 এর সাথে ইন ফেজে আঁকা, এই যে I2, যার জন্য I2 R2 এখানে আঁকা আছে, এটা কিন্তু একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না। এরপরে গিয়ে I2 X2 এটা আঁকা আছে এইখানটায় আঁকা আছে। সো কারেন্টের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাতে থাকে E2 এর সাথে, সো E2 এর সঙ্গে এই জায়গায় আঁকা আছে, E2-র সাথে এই I2 X2 এইখানে আঁকা আছে, আর I2 R2 এখানে আঁকা আছে। সো এইটা হচ্ছে আমার সামিং পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত হবে হচ্ছে আমার V2, যেটা E2 থেকে ছোট। কই ছোট? এর দেখা যাচ্ছে E2 মাইনাস I2 Z2, সেটাই হবে V2। সো এখানে যদি E2 হয়, V2 এখানে একটু ছোট আছে, এবং অবশ্যই ইন্ডাকটিভ লোড লাগানো হয়েছে, কারেন্টটা ল্যাগ করতেছে। এটাই হচ্ছে মুদ্রা কথা, কারেন্টের ডিরেকশান ধরে ধরে এটাকে বের করতে হবে। কারেন্টের যদি রেজিস্টিভ হয় তাহলে কারেন্টের প্যারালালে রাখবা, যদি ইন্ডাকটিভ হয় 90 ডিগ্রি থাকবা। সো এটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম অফ এ ট্রান্সফর্মার। সো ভেক্টর ডায়াগ্রাম হচ্ছে এটা অনলোড অবস্থায় ভেক্টর ডায়াগ্রাম আঁকছি, ওকে। একটু বাসায় নিজেরা প্র্যাকটিস করো, 2-1বার প্র্যাকটিস করলে পারবা, এটা এমন কোনো হাতি করার বিষয় না। আগামী ক্লাসে আমি দেখাবো হচ্ছে, আমাদের সময় আছে আরও, দেখো তো সময় শেষ, 32 বেজে গেছে, চলে এসছে, বন্ধ করো। সো আগামী ক্লাসে আমি